প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকে পাঠ্যসূচিতে আছে দশম শ্রেণী উচ্চতর গণিতে অধ্যায় 13 ঘনজ্যামিতি। তোমরা সবাই জানো আমরা মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হায়ার ম্যাথের সিলেবাস যতটুকু বাকি ছিল দশম শ্রেণীর জন্য প্রায় শেষ করে ফেলেছিলাম। আমি অধ্যায় 13টা টাচ করতে পারিনি, শারীরিক অসুস্থতার কারণে, দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে আমি তোমাদেরকে হারাইছি। তারপরে নবম শ্রেণীতে তোমরা সিলেবাস যতটুকু করা হয়েছে অধ্যায় 13, এরপর দশম শ্রেণীতে আরও কিছু করার দরকার, সেই সুযোগটা আমার পাওয়া যায়নি। এখানে তোমাদের যে অংশটা বাকি ছিল সেটা ছিল আয়তকার ঘনবস্তুর কিছু কিছু অংশ, যেমন ঘনক, কোণক, সিলিন্ডার, এগুলো। এর উপরে ভিত্তি করে তোমাদের পাঠ্য বইতে দুটা সৃজনশীল দেওয়া আছে। একটা হলো বইটা খুলে সামনে রাখো, দেখবা একটা হলো 31 নাম্বার আর একটা হলো 32 নাম্বার। আমি এখন 31 নাম্বার অঙ্কটা সলভ করব। 31 নাম্বারে যে উদ্দীপকটা দেওয়া আছে সেই উদ্দীপকটা হলো একটা আয়তাকার ঘনবস্তু। এই হলো আয়তাকার ঘনবস্তুটা, হলো উদ্দীপক। বিভিন্ন দৈর্ঘ্যটা দেওয়া আছে 8 সেন্টিমিটার, এই প্রস্থটা দেওয়া আছে ডিসি 5 সেন্টিমিটার, আর উচ্চতাটা এখানে বিপি প্রাইম অথবা সিসি প্রাইম যে কোনো একটা কল্পনা করা যায়, এটা হলো 3 সেন্টিমিটার। এই হলো উদ্দীপক। এখন আসো প্রথমে আমাদের জানা দরকার ঘনবস্তুটা কি। ঘনবস্তুটা হলো যেসব বস্তুর 6টা তল থাকবে, মূলত 3টা, একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ, একটা উচ্চতা, অর্থাৎ 3টা ধারে থাকবে, সেটা হলো ঘনবস্তু। যেমন আমার হাতের এই বইটা, এটা একটা ঘনবস্তু। এর হলো তার দৈর্ঘ্য, এটা হলো তার প্রস্থ, এটা হলো তার উচ্চতা। এর মোট 6টা তল। এই যে উপরের এই একটা আয়তকার তল, নিচের একটা আয়তকার তল, 2টা তল। তারপরে দুই পাশে এক পাশ, এই 2টা তল, এই পাশে একটা, এই পাশে আরেকটা, তাহলে মোট তল হলো 6টা। এখন আমাদের বলা হয়েছে, এখানে প্রথমে বলা হয়েছে এই যে উদ্দীপকটা চিত্রে যেটা দেওয়া আছে, এটার এখানে বলা হয়েছে যে এর সমগ্র তলের ক্ষেত্রফল বাই করা। সমগ্র তল বলতে এখানে 6টা তলকে বুঝে আমি আগে বলেছি। সেই 6টা তল কি কি? একটা তল হলো এ বি সি ডি, এবিসিডির সামঞ্জস্যপূর্ণ, আরেকটা হলো এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম, ডি প্রাইম, আর একটা তল এডি, ডি প্রাইম, এ প্রাইম, তার বিপরীতটা হলো বি, বি প্রাইম, সি প্রাইম, সি। এইভাবে উপরের 2টা আর দুই পাশে আছে 2টা, দুই পাশে 2টা, মোট 6টা তল। এখন ক নম্বরে বলা হয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখব উদ্দীপকে, প্রথমে দেখো উদ্দীপক অনুসারে আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, যেটাকে এ দ্বারা চিহ্নিত করা হয়, এ ইকুয়াল টু 8 সেন্টিমিটার। আয়তকার ঘনবস্তুর প্রস্থ বি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। আয়তকার ঘনবস্তুর উচ্চতা সি ইকুয়াল টু 3 সেন্টিমিটার। এখন আমরা সুতরাং আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, ইকুয়াল টু 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ, এত বর্গ একক।
যখন মূল সূত্রটা লিখবা তখন সবসময় যে একক থাকবে সেটা বর্গ হোক ঘন হোক সে একক হিসেবে রাখবা। পরে যখন মান বসাবে তখন সে এককে চলে যাবে। এখন আমরা মান বসাই। এর মান হলো 8, b মান 5, c মান 3, c into 8, এটা লিখবো বর্গ সেন্টিমিটার। এই অংশটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে 158 বর্গ সেন্টিমিটার। এটা ক্যালকুলেটরের সাহায্যে তোমরা ক্যালকুলেট করে নিবা। তার মানে ক নম্বরে যা বের করতে বলা হয়েছে আমরা এটা বের করে নিলাম। ক নম্বর শেষ। আমি আবার বলছি, একটু ভালো করে বুঝে নাও। ঘনবস্তুর তিনটা ধার থাকবে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এই তিনটা ধারের মধ্যে দৈর্ঘ্য হলো a, প্রস্থ হলো b, উচ্চতা হলো c। যেহেতু ঘনবস্তুর 6টা তল থাকবে সেই জন্য এখানে ব্র্যাকেটের ভিতরে 3টা তল উল্লেখ করা আছে এবং সম্পূর্ণ তলগুলোকে 2 দ্বারা গুণ করাতে 3 দুগুণে 6টা তল বোঝানো হলো। সেখানে আমরা এবিসির মান বসায় ক্যালকুলেট করলে 158 বর্গ সেন্টিমিটার পাওয়া গেল। তার মানে এটা হলো ক নম্বর শেষ। খ নম্বরের জন্য বলা হয়েছে ঘনবস্তুটির কর্ণের সমান ধার বিশিষ্ট একটি ধাতব ঘনককে গলিয়ে, আচ্ছা, ঘনবস্তুটির কর্ণের সমান ধার বিশিষ্ট। এখন আসো খ নম্বরে যাই আমি। খ নম্বর ঘনবস্তুর কর্ণ। কর্ণকে ডি দ্বারা চিহ্নিত করা হয়। সূত্র হলো √a² + b² + c²। এটা একক। কর্ণ বলতে কোনটা বোঝায়? এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত, অর্থাৎ যেমন এই রুমটা এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত যেটা, সেটা হলো কর্ণ। ঠিক একই অবস্থা ঘনবস্তুর কর্ণ হলো এটা, a² + b² + c² হোল রুট। মান বসিয়ে দাও 8², 5², 3² হোল রুট। এবার লিখবা একক বসায় দিবা সেন্টিমিটার। যখন সূত্র বসাবা তখন একক লিখবা আর মান বসায়া মানের একক লিখবা। এটা ক্যালকুলেট করলে আসে 7.2 সেন্টিমিটার। তার মানে কর্ণের সমান ধার বিশিষ্ট বলা হয়েছে। আচ্ছা, তার মানে কর্ণটা কত? 7√2 সেন্টিমিটার। এই ধারের একটা ঘনক, কর্ণের সমান ধার বিশিষ্ট একটি ধাতব ঘনককে গলিয়ে। এবার আমরা একটা ঘনকে যাব। ঘনক কোনটা? সেটাও এরকম আরেকটা ঘনবস্তু, কিন্তু তার এক সাইড থেকে দেখতে বর্গাকৃতি দেখা যাবে। তার মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই সমান, সেটা হলো ঘনবস্তু। তাহলে বি আর সি থাকবে না, সব এ। বি আর সি থাকবে না, সবগুলো এ, যেহেতু সবগুলো দিক সমান। তাহলে লেখা, সুতরাং ঘনবস্তুর ধার ঘনক, সুতরাং ঘনকের প্রতিটি ধার a = 7√2 সেন্টিমিটার। সুতরাং ঘনকের আয়তন সমান 7√2 হোল কিউব, এত ঘন সেন্টিমিটার। তার মানে ঘনকের আয়তনের সূত্র হলো a কিউব। এটাকে ক্যালকুলেট করলে আসতেছে 970.1505 970.1505 এত ঘন সেন্টিমিটার। এটা ক্যালকুলেট সাহায্যে করে দিলাম ঘনকের আয়তন। এখন বলা হয়েছে ব্যাস বিশিষ্ট ধাতুকে গলাইলাম আমরা, এটাকে গলাইয়া এত ঘন সেন্টিমিটার ধাতু পাওয়া গেল। এই ধাতু দিয়ে কি করব? 1.8 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট নিরেট গোলক উৎপন্ন করব। তাহলে কতগুলো নিরেট গোলক উৎপন্ন করা যাবে সেটা বের করার জন্য বলা হয়েছে। এখন আসো
প্রতিটি নিরেট গোলকের দেওয়া আছে যেটা সেটা উদ্দীপকে, প্রতিটি নিরেট গোলকের ব্যাস d equal to 1.8 সেন্টিমিটার। সুতরাং প্রতিটি নিরেট গোলকের ব্যাসার্ধ r equal to 1.8 ভাগ 2 সেন্টিমিটার equal to 0.9 সেন্টিমিটার। আচ্ছা, আমরা নিরেট গোলকের ব্যাসার্ধটা দিতে পারলাম। এবার প্রতিটি নিরেট গোলকের আয়তন, প্রতিটি নিরেট গোলকের আয়তন, গোলকের আয়তনের সূত্র জানো তোমরা? বলো 4/3 পাই আর কিউব, এত ঘন একক। মান হলো বসাও 4/3 ইনটু পাই মান হলো 3.1416 আর মান 0.9 হোল কিউব, এত ঘন সেন্টিমিটার। এটা ক্যালকুলেট করলে আসে 317.616 317.616 এত ঘন সেন্টিমিটার। এটাকে আমরা লিখতে পারি 318 না সরি, এটা ক্যালকুলেশন হলো 3.054 সেন্টিমিটার কিউব, 3.054 সেন্টিমিটার কিউব আর ঘন সেন্টিমিটার। এখন বলা হয়েছে ওই ঘনকটাকে গলিয়ে যে ধাতুগুলো পাওয়া গেল সেই ধাতু দিয়া এই আকৃতির কয়েকটা নিরেট গোলক তৈরি করা যাবে। আচ্ছা, এখন আসো, এটা হলো ঘনকের আয়তন আর এটা হলো একটা গোলকের আয়তন। একটা গোলকের আয়তন দিয়ে যদি ঘনকের আয়তনকে ভাগ করা যাওয়া হয় তাহলে গোলকের সংখ্যাটা বেড়ে যাবে। তাহলে এখন আমরা লিখি, সুতরাং নিরেট গোলকের সংখ্যা নিরেট গোলকের সংখ্যা is equal 970.1505 ভাগ 3.054 সেন্টিমিটার। এত। এখন এটা হলো, এটা সেন্টিমিটার কিউব, এটা সেন্টিমিটার কিউব, তাহলে সংখ্যা যেহেতু এর কোনো একক নাই, তাহলে এখন ভাগ করলে ভাগফল আসছে 317.616 এত টি, আর টি দাঁড়িয়ে চলবে 318 এত। তার মানে আমরা 318টি নিরেট গোলক তৈরি করতে পারবো। বলা হয়েছে পূর্ণ সংখ্যার কাছাকাছি প্রকাশ করে, শুধু না পূর্ণ সংখ্যা নেওয়ার জন্য 318 নেওয়া হয়েছে, যেহেতু দশমিকের পরে 5-এর থেকে বড় সংখ্যা আছে তাই। আচ্ছা, তারপরে আসো এবার আমরা গ নম্বরে যাব। এগুলো খ নম্বর। গ নম্বরে বলা হয়েছে এই ঘনবস্তুটির উদ্দীপকের বৃহত্তম দৈর্ঘ্যকে চতুর্দিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হবে তার সমগ্র তল এবং আয়তন নির্ণয় করো। এখন এটা একটা আয়তকার ঘনবস্তু। আয়তকার ঘনবস্তুটার একটা বড় পার্ট যেটা, সেটা মনে করো এ বি সি ডি, যে অংশটা নিয়ে আমরা চিন্তা করি। যেমন ধরো আমার হাতের এই বইটা, এটাকে যদি আমরা বৃহত্তম বড় চতুর্দিকে, মানে আমরা এইভাবে ঘুরাই, এইভাবে যদি আমরা ঘুরাই তাহলে সেটা কি হবে, একটা পাইপের মতো উৎপন্ন হবে, একটা গোলাকার বস্তু পরিণত হয়ে যাবে। তার মানে এটা উৎপন্ন হয়ে কি হবে, একটা সিলিন্ডার উৎপন্ন হবে। তাহলে প্রথমে লিখো গ নম্বরে আয়তকার ঘনবস্তুটিকে বৃহত্তম বাহুর চতুর্দিকে, ঘনবস্তুটিকে বৃহত্তম বাহুর চতুর্দিকে ঘুরালে একটি
সমবৃত্তভূমিক সিলিন্ডার, একটি সমবৃত্তভূমিক সিলিন্ডার উৎপন্ন হবে। আচ্ছা, তাহলে সিলিন্ডারটা কোনটা? এবার আসো আমরা সেই সিলিন্ডারটা সেট করি। সিলিন্ডারটা হবে এই টাইপের, এটা হলো তার এইচ, এটা হলো আর, মানে ব্যাসার্ধ আর উচ্চতা। যখন এটাকে আমরা এইভাবে ঘুরাবো, ঘুরে এরকম একটা সিলিন্ডার আকৃতি পরিণতি উৎপন্ন হবে, সেই যার, সেটা কোনটা? যার ব্যাসার্ধ আর ইকুয়াল টু ওই আয়তকার ঘনবস্তুর প্রস্থের সমান হবে। সেটা কত ছিল? 5 সেন্টিমিটার। এবং উচ্চতা, ব্যাসার্ধ এবং উচ্চতা এই ইকুয়াল টু হবে দৈর্ঘ্যের সমান 8 সেন্টিমিটার। তার মানে এইচ এর মান হলো এখানে 8 আর আর এর মান হলো এখানে 5। এখন আসো, বলা হয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন বোর্ডের দিকে তাকায় দেখো, সমগ্র তল বলতে এখানে কি কি বোঝায়? এই যে সিলিন্ডারটা, এর উপরের একটা অংশ, নিচের আরেকটা অংশ, দুটো হলো বৃত্তাকার অংশ, পুরো একটা বৃত্ত। এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। একটা বৃত্তের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু, আচ্ছা তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো, বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার। আচ্ছা, আমাদের এখানে আছে কয়টা? দুটো বৃত্তক্ষেত্র, 2 পাই আর স্কয়ার। আরেকটা হলো যে অংশটাকে মোড়াইয়া আমরা যেমন আমি দেখালাম আমার বইটাকে, আমার হাতের কাগজটাকে আমি মোড়াই এভাবে একটা সিলিন্ডার আকৃতিতে পরিণত করলাম। এই সিলিন্ডার, এটা একটা সিলিন্ডারে এখন পরিণত হলো। এখন এর দৈর্ঘ্য কোনটা? এটা, আর প্রস্থ এটা। এই প্রস্থটাই আসা ব্যাসার্ধতে পরিণত হলো, আর দৈর্ঘ্য যেটা ছিল সেটা উচ্চতা পরিণত হয়েছে। তাহলে সমগ্র তল বলতে বোঝায় এই আয়তকার এই তলটাকে। আয়তকার তলের ক্ষেত্রফল এখানে আছে কত? যে অংশটাকে বৃত্তের ক্ষেত্র ছিল সেটা হলো আপনার ব্যাসার্ধ, ব্যাস হয়ে 2r, আর এটা হলো h, 2 পাই আর h। 2 পাই আর হলো ব্যাস, এর পরিধি বা পরিসীমা বা পরিধি, বৃত্তের পরিধি। এই অংশটা হলো 2 পাই আর উচ্চতা হলো h। তাহলে এত বর্গ একক। এখান থেকে আমরা 2 পাই আর কমন নিয়ে নেই, থাকবে r প্লাস h বর্গ একক। এখন আমরা মান বসাই, 2 * 3.1416, আর এর মান হলো 5, h এর মান 8, এত বর্গ সেন্টিমিটার। এত বর্গ সেন্টিমিটার। এটা ক্যালকুলেট করলে আসছে 408.408 বর্গ সেন্টিমিটার। একটা পার্ট সমগ্র তলের ক্ষেত্রফল। আরেকটা পার্ট বলা হচ্ছে আয়তন নির্ণয় করো। সিলিন্ডারের আয়তনের সূত্রটা, এবার আমরা সিলিন্ডারের আয়তন ব্যবহার করি। আয়তন বলতে বোঝায় এই ভিতরে যতটুকু খালি জায়গা আছে সিলিন্ডারটা সম্পূর্ণ অংশটাকে বোঝায়। সেটা হলো সিলিন্ডারের আয়তন ইকুয়াল টু পাই আর স্কয়ার h, এত ঘন একক। তার মানে ওই বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে উচ্চতাটা গুণ করলে আয়তন পাওয়া যাবে। পাই আর স্কয়ার h ঘন একক। মানটা বসাও 3.1416 আর 5, h এর মান 8, এত ঘন সেন্টিমিটার। এটা ক্যালকুলেট করলে আসে 628.32 এত ঘন সেন্টিমিটার। কমপ্লিট। এটা গেল গ নাম্বার। তাহলে আমরা 31 নম্বরের সৃজনশীলটা কমপ্লিট করলাম। এখন আমি তোমাদেরকে 32 নম্বরের সৃজনশীল নিয়ে একটু আলোচনা করবো। 32 নম্বর উদ্দীপকে কি আছে আমরা দেখি। নম্বর উদ্দীপকে বলা হয়েছে একটি
কোন আকৃতি তাঁবুর উচ্চতা 8 মিটার এবং ভূমি ব্যাস 50 মিটার। আচ্ছা, আমরা প্রথমে তাঁবুটা এঁকে নিই। এই হলো কোন আকৃতি তাঁবু, এর উচ্চতা হলো h, ভূমির ব্যাসার্ধ হলো r, আর হেলানো তলের উন্নতি বা হেলানো তলের উচ্চতা বা হেলানো তলের দৈর্ঘ্য, এটাকে হেলানো তলের উন্নতি বলা হয়, হেলানো তলের দৈর্ঘ্য বলা হয়, হেলানো তলের উচ্চতা বলা হয়। যে কোনো একটা নামে ডাকলে হলো। সেটা হলো প্রকাশ করা হয় l দ্বারা, একটা উচ্চতাকে h দ্বারা, আর ভূমির ব্যাসার্ধকে r দ্বারা চিহ্নিত করা হয়। এখন প্রশ্নে বলা হয়েছে কোন আকৃতি তাঁবুর উচ্চতা 8 মিটার। তার মানে আমরা লিখব, দেওয়া আছে কোন আকৃতির তাঁবুর উচ্চতা h = 8 সেন্টিমিটার এবং ভূমির ব্যাস 50 মিটার। কোন আকৃতি তাঁবুর ভূমির ব্যাস d = 50 মিটার, 8 মিটার, এটা মিটার, 8 মিটার। আচ্ছা, আমরা এখন ব্যাসার্ধ বের করি। সুতরাং কোন আকৃতি তাঁবুর ভূমির ব্যাসার্ধ r = 50 ভাগ 2 এত মিটার = 25 মিটার। তাইলে ক নম্বরে বলা হয়েছে তাঁবুটির হেলানোর উচ্চতা নির্ণয় করো, ওই l এর মানটা নির্ণয় করলাম। বড় দিকে খেয়াল করো, এই অংশটা ABC অংশটা, এটা দেখো একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজে এটাকে যদি আমরা লম্ব ধরি, এটা ভূমি, তাহলে লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে। আমরা বের করবো কিসের দৈর্ঘ্য? অতিভুজের দৈর্ঘ্য। তাহলে অতিভুজের দৈর্ঘ্য বের করতে হলে আমাদের কি করতে হবে? পিথাগোরাসের সূত্র ব্যবহার করা লাগবে। সুতরাং কোন আকৃতি তাঁবুর হেলানো তলের দৈর্ঘ্য বা হেলানো উচ্চতা, প্রশ্নে যা লেখা থাকে তাই লিখবা। হেলানো উচ্চতা l = √h² + r², এত একক। আচ্ছা, মান বসায় দাও। h এর মান হলো 8², r এর মান হলো 25², হোল রুট এত মিটার। এটাকে ক্যালকুলেট করলে আমাদের রেজাল্ট আসতেছে 26.2488, 26.2488 এত মিটার। এটা হলো হেলানো উচ্চতা, মানে ক নম্বরে যেটা বের করতে বলা হবে সেটা বেরিয়ে গেল। এখন আসো খ নম্বরে বলছে তাঁবুটি স্থাপন করতে কত বর্গ মিটার জমির প্রয়োজন হবে। তাঁবুটা কোনটা? এটা বসাইছে কোথায়? এই জমিটুকুর উপরে। এটা হলো জমি, এই অংশটা, এই জমিটা কতটুকু সেটা বের করতে বলছে। তাহলে তাঁবুর কোন অংশ এটা? এটা হলো তাঁবুর ভূমিতল, এটাকে বলা হয় তাঁবুর ভূমিতল, মানে কোনকের ভূমিতল। তাহলে খ নম্বরে প্রথমে লিখে নাও, জমির পরিমাণ হবে কোনকের ভূমিতলের সমান, আচ্ছা, এখন কোনকের ভূমিতলের ক্ষেত্রফলের সূত্রটা কি আমরা লিখি? আমরা জানি কোনকের ভূমিতল বললে ভূমিতলের ক্ষেত্রফলকে বোঝায়। এটা কি আকৃতির? ভূমিটা পুরাটা একটি বৃত্তাকার, মানে বৃত্ত। তাহলে ভূমিতল হলো πr², এত বর্গ একক। মান বসাও, 3.1416, আর এর মান আছে 25 এত বর্গ মিটার। কত আসে ক্যালকুলেট করলে? 1963.5, 1963.5
বর্গমিটার। এত বর্গমিটার গেল কোণকের ভূমিতল। এখন কি বলছে আমাদের, কতটুকু জমির প্রয়োজন হয়? জমির পরিমাণটা বের করে ফেললাম, কারণ আমরা আগে লিখেছি জমির পরিমাণ হবে কোণকের ভূমিতলের সমান। তাহলে এখন আমরা লিখি সুতরাং জমির পরিমাণ, সুতরাং জমির পরিমাণ 1963.5 বর্গ মিটার। জমির পরিমাণ এত বর্গ মিটার। আচ্ছা, এখন বলা হয়েছে তাঁবুটির ভিতরে শূন্যস্থানের পরিমাণ নির্ণয় করো। এর ভিতরে কতটুকু খালি জায়গা আছে? একেবারে সেই সম্পূর্ণ অংশটা ভিতরে, এই খালি জায়গাটা বা ভিতরের অংশটাকে বলতে বোঝায় আয়তন। তার মানে শূন্যস্থানের পরিমাণ লেখো। তাঁবুর ভিতরে শূন্যস্থানের পরিমাণ হবে তাঁবুর আয়তনের সমান। তাঁবুর আয়তনের সমান। তাঁবুটা যেহেতু কোণক আকৃতির, সুতরাং তাঁবুর আয়তন ইকুয়াল টু কোণকের আয়তন মানে 1/3 পাই আর স্কয়ার এইচ, এত ঘন একক। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো, আমি যদি 1/3 বাদ দিয়ে দেই পাই আর স্কয়ার এইচ, এটা কিসের ক্ষেত্রফল ছিল? সিলিন্ডারের ক্ষেত্রফল। তাহলে বোঝা যাচ্ছে সিলিন্ডারের ক্ষেত্রফলকে 3 ভাগ করলে বা সিলিন্ডারের ক্ষেত্রফলের 1/3 হলো কোণকের আয়তন। তার মানে একটা সিলিন্ডারের ভিতরে 3টা কোণক অঙ্কন করা যায়। আচ্ছা, তাহলে তাঁবুর আয়তনটা বের করে ফেলি আমরা। আসো 1/3 ইনটু 3.1416, আর এর মান ছিল 25 স্কয়ার, এইচ ছিল 8, এত ঘন মিটার। এত ঘন মিটার, এটা ক্যালকুলেট করলে আসতেছে 5236 এত ঘন মিটার। তার মানে আমরা জমির পরিমাণ নির্ণয় করলাম, শূন্যস্থানের পরিমাণ নির্ণয় করলাম। খ নম্বর শেষ। আসো এবার গ নম্বরে। গ নম্বর বলছে তাঁবুটির প্রতি বর্গ মিটার ক্যানভাসের মূল্য 125 টাকা হলে ক্যানভাস বাবদ কত খরচ হবে? প্রতি বর্গ মিটার ক্যানভাসের মূল্য 125 টাকা হলে। আচ্ছা, ক্যানভাসটা কি? ক্যানভাস একটা ইংরেজি শব্দ, এর অর্থ হলো মোটা কাপড়, অর্থাৎ যে মোটা কাপড় দিয়ে তাঁবু তৈরি করা সেটা হলো ক্যানভাস। বলা হয়েছে ক্যানভাসের প্রতি বর্গ মিটার ক্যানভাসের মূল্য 125 টাকা। ক্যানভাস বাবদ খরচ হবে কত? এখন ক্যানভাসটা কোন অংশে ব্যবহার করা হয়েছে? ক্যানভাসটা ব্যবহার করা হয়েছে এই তাঁবুটা বানানোর জন্য। তার মানে এগুলো হলো ক্যানভাস, এই বাইরের অংশটা, আবরণটা, আর এগুলো ভূমিতল। তাহলে দেখা যায় এই যে তল, এই অংশটা, এটা হলো ক্যানভাসের পরিমাণ। তাহলে ক্যানভাসের পরিমাণ হবে কিছুর সমান এর বক্রতলের সমান। এই যে বক্রতল, দুই পাশে দুটো বাঁকা তল, এই বক্রতলটা হলো ক্যানভাস। তাহলে লিখো আসে গ নম্বরে তাঁবুতে ব্যবহৃত ক্যানভাসের পরিমাণ হবে কোণক আকৃতির বা কোণকের বক্রতলের সমান। বক্রতলের সমান। এখন কোণকের বক্রতল নির্ণয় করি আমরা। সুতরাং কোণকের বক্রতল সমান বক্রতল এর ক্ষেত্রফল হলো পাই আর এল বর্গ একক। 3.1416, আর এর মান 25, আর এল এর মান আমরা নির্ণয় করছিলাম 26.25। এটা আমরা কোন নম্বরে বের করেছিলাম? এত বর্গ মিটার। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসতেছে 2061
2061.675 বর্গমিটার। মানে এই পরিমাণ ক্যানভাস লাগবে, মোটা কাপড় লাগবে এই তাঁবুটা তৈরি করতে। এখন সব আমাদের এখানে বের করতে বলছে যে প্রতি বর্গমিটার ক্যানভাসের মূল্য যদি 125 টাকা হয়, তাহলে পুরা তাঁবু তৈরি করতে তার কত খরচ পড়বে, কত টাকার ক্যানভাস লাগবে। তাহলে এখন আমরা লিখি 1 বর্গমিটার ক্যানভাসের মূল্য 125 টাকা। সুতরাং 2061.675 বর্গমিটার ক্যানভাসের মূল্য 125 ইন্টু 2061.675 এত টাকা। 257709 257709.375 টাকা। তার মানে ওই তাঁবু নির্মাণ করতে এত টাকা খরচ হবে। ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো লাগছে ক্লাস। অনেকদিন পরে তোমাদের সাথে ক্লাস করতে আসতে আমার খুব মজা লাগলো। আমি দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে তোমাদেরকে মিস করছিলাম। আর একটা কথা মনে রাখবা, প্রকৃতি যতই যেরকম আচরণই আমাদের সাথে করুক না কেন, সেই আচরণ যত নির্মমই হোক না কেন বা যত সুগমই হোক না কেন, জীবন কখনো থেমে থাকে না, জীবন চলতেই থাকে, এটা প্রবাহমান। সেই জন্য শিক্ষাটাকে থামিয়ে রাখা যাবে না। তোমরা ছাত্রছাত্রীরা শিক্ষাটাকে চালিয়ে নিবা নিজ উদ্যোগে, অভিভাবকদের সহায়তায়। বাকি অংশ স্যাররা যত সাহায্য করে তোমাদের, সেটা তোমরা কাজে লাগাবা।